দেশের ইতিহাসে ১৯৯৬ সালকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটা অদ্ভুত বছর, নাকি দেশের রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট? খেয়াল করে দেখুন, পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কমই আছে যেখানে মাত্র কয়েক মাসের ব্যবধানে একটা দেশে দুবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আরও অবাক করা বিষয় হলো, একটা নির্বাচিত সরকার শপথ নেওয়ার মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু কেন এমনটা হয়েছিল? কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে প্রবল ক্ষমতাবান একটা সরকার ভেঙে পড়েছিল তাসের ঘরের মতো? পুরো ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের যেতে হবে ১৯৯৪ সালে। মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। বিরোধী দল আওয়ামী লীগ তখন থেকেই দাবি তোলে দলীয় সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের দাবি ছিল একটাই, তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তৎকালীন বিএনপি সরকার সেই দাবিতে কান দেয়নি। ফলে রাজনৈতিক আকাশ ক্রমশ মেঘলা হতে শুরু করে। সেই মেঘ যে এতটা ভয়ঙ্কর ঝড়ে রূপ নেবে তা হয়তো তখনও কেউ আজ করতে পারেনি। ১৯৯৫ সাল জুড়েই চলে হরতাল, অবরোধ আর অসহযোগ। সংসদ থেকে বিরোধী দলের এমপিরা পদত্যাগ করেন। তাদের সাথে জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির এমপিরাও বেরিয়ে আসেন। রাজপথ তখন উত্তপ্ত, কিন্তু বিএনপি সরকার তাদের সিদ্ধান্তে অটল। তারা সংবিধান রক্ষার দোহাই দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় ১৯৯৬ সালের সেই শ্বাসরুদ্ধকর নাটকীয়তা। জানুয়ারি ১৯৯৬, শীতের আমেজ থাকলেও রাজনীতির পথ তখন ফুটন্ত কড়াইয়ের মতো গরম। সরকার ঘোষণা করে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হবে। অন্যদিকে বিরোধী দল ঘোষণা দেয় তারা এই নির্বাচন হতে দেবে না। শুরু হয় এক অঘোষিত যুদ্ধ। একদিকে সরকারি বাহিনী নির্বাচন আয়োজনে ব্যস্ত, অন্যদিকে বিরোধীরা তা প্রতিহত করতে মরিয়া। দেশের পরিস্থিতি তখন কতটা ভয়াবহ ছিল তা আন্দাজ করা যায় সংবাদপত্রের পাতাগুলো উল্টালে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন নির্বাচনী প্রচারণায় নামেন, তখন তাকে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তিনি যেখানেই সমাবেশে যাচ্ছেন সেখানেই বিরোধী দল হরতাল ডাকছে। এমনকি নিজের নির্বাচনী এলাকা ফেনীতে গিয়েও তিনি স্বস্তিতে ছিলেন না। সেখানে তাকে কালো পতাকা দেখানো হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে নিরাপত্তার অভাবে তাকে দুটি সমাবেশ বাতিল করতে হয়। মানে একজন রানিং প্রাইম মিনিস্টার নিজের এলাকায় সমাবেশ করতে পারছেন না। সহিংসতা তখন আর কেবল স্লোগানে সীমাবদ্ধ নেই। রাজশাহীতে তৎকালীন মেয়রের বাড়িতে বোমা হামলা হয়। এমনকি খোদ প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে এমন খবরও তখন চাউর হয়। পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা। কিন্তু সরকার পিছু হটেনি। তারা যে কোনো মূল্যে নির্বাচন করবেই। তৎকালীন প্রধানমন্ত্রী তখন জোর দিয়ে বলেছিলেন, বিরোধীদের এই বিশৃঙ্খলা তাকে বিচলিত করছে না। তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচনকে অপরিহার্য মনে করেছিলেন। কিন্তু জনমনে প্রশ্ন ছিল, ভোটারবিহীন এই নির্বাচন কি আদৌ টিকবে? এসে গেল সেই বহুল আলোচিত ১৫ ফেব্রুয়ারি। দিনটি ছিল হরতালের চাদরে মোড়ানো। বিরোধী দলগুলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত এবং জাসদ সবাই মিলে নির্বাচন বর্জনের ডাক দেয়। ফলাফল যা হওয়ার তাই হলো। ভোট কেন্দ্রগুলো ছিল খাঁ খাঁ, ভোটার উপস্থিতি ছিল নগণ্য। কোথাও কোথাও কুকুর ঘুমিয়ে থাকার ছবি পরদিন পত্রিকার পাতায় ছাপা হয়। সরকারি হিসেবে ২১% ভোট পড়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। সচিবালয়ে উপস্থিতির হার নেমে এসেছিল ৩-৪%। ঢাকা শহরে নাকি ৫০০ রিকশাও চলেনি সেদিন। এই নির্বাচনের ফলাফল ছিল অদ্ভুত। ৩০০ আসনের মধ্যে ১৫০টিরও বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপি একচেটিয়া জয় পায়। নির্বাচন তো হলো, সরকারও গঠিত হলো, কিন্তু এই সরকারকে কি দেশের মানুষ মেনে নিয়েছিল? নির্বাচনের পরপরই শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান যেন এই সরকারকে স্বীকৃতি দেওয়া না হয়। তিনি এই সরকারকে অবৈধ এবং ভোটারবিহীন বলে আখ্যায়িত করেন। শুরু হয় লাগাতার অসহযোগ আন্দোলন। এবার আর শুধু হরতাল নয়, শুরু হলো রাজপথ দখলের লড়াই। চট্টগ্রাম তখন জ্বলছে। ব্যবসা বাণিজ্য, ব্যাংক, অফিস, আদালত সব বন্ধ। বন্দরনগরীতে সেনাবাহিনীর গাড়িতে পর্যন্ত আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিরোধী দলের সিনিয়র নেতাদের গ্রেফতার করা হয়, কিন্তু আন্দোলন দমে না, বরং আগুনের মতো ছড়িয়ে পড়ে। এরই মধ্যে শুরু হয় কূটনৈতিক নাটক। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তখন বেশ ব্যস্ত। তিনি দৌড়ঝাঁপ শুরু করলেন দুই নেত্রীর মধ্যে সমঝোতা করানোর জন্য। কখনো শেখ হাসিনা, কখনো খালেদা জিয়া সবার দরজায় কড়া নাড়লেন, কিন্তু বরফ গলছিল না। এমনকি মার্কিন কংগ্রেস সদস্য বিল রিচার্ডসন ঢাকায় আসেন। তিনি বিমানবন্দর থেকেই সোজা বলে দেন রাজনৈতিক সংকট মেটাতে তিনি প্রস্তুতি নিয়েই এসেছেন। কিন্তু বাইরের চাপে কি ঘরের বিবাদ মেটে? সমঝোতার টেবিলে নানা প্রস্তাব আসছিল। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করবেন কিনা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, এসব নিয়ে দর কষাকষি চলছিল। কিন্তু বিরোধী দল তাদের এক দফা দাবিতে অনড়। এই সংসদ বাতিল করতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে। ঠিক এই সময়ে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা ঘটে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তৈরি হয় জনতার মঞ্চ। জাতীয় প্রেস ক্লাবের সামনে গড়ে ওঠা এই মঞ্চটি ছিল অভিনব। এর আগে রাজনৈতিক দলগুলো মঞ্চ করত, কিন্তু এটি ছিল অন্যরকম।
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে এই মঞ্চ তৈরি হয়, কিন্তু এখানে সবচেয়ে বড় চমক ছিল সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ। অর্থাৎ যারা সরকারের অংশ, সেই আমলা বা সচিবরাও সরকারের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলের মঞ্চে যোগ দিয়েছেন। সচিবালয়ের কর্মকর্তারা যারা রাষ্ট্রের চাকা সচল রাখেন, তারা যখন বিদ্রোহ করেন তখন সরকারের পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ডক্টর মুহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে একদল সচিব জনতার মঞ্চে গিয়ে সংহতি প্রকাশ করেন। সরকার পুরোপুরি অচল হয়ে পড়ে। সচিবালয় থেকে কোনো ফাইল নড়ছে না, ডিসি এসপিরা কার নির্দেশ মানবেন তা নিয়ে বিভ্রান্ত। প্রশাসন কার্যত ভেঙে পড়ে। সরকার তখন আমলাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়, কিন্তু তাতে লাভ তো দূরের কথা, ঘি ঢালা হয় আগুনে। অন্যদিকে সাংস্কৃতিক কর্মীরাও পিছিয়ে ছিলেন না। জনতার মঞ্চে দিনরাত গান, কবিতা আর নাটকের মাধ্যমে প্রতিবাদ চলতে থাকে। শাহবাগ থেকে প্রেস ক্লাব, পুরো এলাকাটি যেন এক উৎসব মুখর রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষ, ছাত্র, যুবক, মহিলা সবাই এক কাতারে। সরকার তখন চতুর্মুখী চাপে, একদিকে রাজপথের আন্দোলন, অন্যদিকে প্রশাসনের অসহযোগিতা, আর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক চাপ। মার্চ মাসের শুরুতেই বোঝা যাচ্ছিল 15 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের আয়ু ফুরিয়ে আসছে। 3 মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জানান তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে বিল আনা হবে, কিন্তু বিরোধী দল তখন আর শুধু বিলে সন্তুষ্ট নয়, তারা চায় প্রধানমন্ত্রীর পদত্যাগ। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস উদ্যোগী হন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 19 মার্চ ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এই সংসদের একমাত্র কাজ ছিল সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকার প্রথমে মানেনি, সেই দাবি পূরণ করার জন্যই এই বিতর্কিত সংসদ বসাতে হলো। 24 মার্চ রাতে সংসদে বিলটি উত্থাপন করা হয়। 26 মার্চ ভোর রাতে, অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে, সেই ঐতিহাসিক তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়। এই বিল পাশের মাধ্যমেই মূলত ষষ্ঠ সংসদের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। বিরোধী দল সন্দেহ করছিল বিল পাশ করলেও বিএনপি ক্ষমতা ছাড়বে কিনা, তাই তারা আন্দোলন থেকে সরে আসেনি। অবশেষে চূড়ান্ত মুহূর্ত আসে। প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদত্যাগ করতে বাধ্য হন। ভেঙে নেওয়া হয় মাত্র 45 দিন বয়সী ষষ্ঠ জাতীয় সংসদ। গঠিত হয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। প্রধান পরামর্শদাতা হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান।